আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বর্তমানে যুদ্ধ চলতেছে এবং এটা কন্টিনিউ হবে এবং যুদ্ধটা লার্জার স্কেলে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ থাইল্যান্ড তাদের সেনাবাহিনীকে কম্বোডিয়ার দিকে মোবিলাইজ করতেছে এবং থাইল্যান্ডের সামরিক বাহিনী থাইল্যান্ডে মার্শাল ল জারি করছে, সামরিক আইন জারি করছে। তো এ নিয়ে একটা ভয়াবহ অবস্থা বলা যায়। এবং থাইল্যান্ড বিমান হামলা করছে কম্বোডিয়ার উপরে, কম্বোডিয়া উল্টা রকেট হামলা করছে এবং দফায় দফায় এটা চলতেছে। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু এই বিষয়ের মূল বিষয়টা কি জানেন? এই দেশ দেশ দুইটার যুদ্ধ হলে লাভবান হবে মার্কিন যুক্তরাষ্ট্র। হুম কারণ এখানে চীন এবং যুক্তরাষ্ট্রের খেলা চলতেছে। কিভাবে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার পূর্বে আলোচনা করব যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের বিষয়গুলো নিয়ে। আপনার যে ম্যাপ দেখতেছেন, এখানে দুইটা অংশ নিয়ে ঝামেলা আছে। এই ডিস্ট্রিক্টে এবং এই ডিস্ট্রিক্টে, এই দুইটা সীমান্তের ডিস্ট্রিক্ট দুইটা নিয়ে ঝামেলা আছে। থাইল্যান্ড দাবি করে নিজেদের, কম্বোডিয়া দাবি করে নিজেদের। এ নিয়ে ঝামেলা আছে। কিছু মন্দির আছে, এইগুলা নিয়েও ঝামেলা আছে, যে এটা দখল করার জন্য বা এটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করে। মানে এটা ডিসপিউট এরিয়া। তো এই এরিয়াগুলো নিয়ে ঝামেলা চলমান আছে। এটা নিয়েই বলতে পারেন যুদ্ধের একটা অবস্থা। তো এটা লোকেশনটা আমরা একটু ভালো করে দেখি। এখানে আর একটু দেখতে পারবো কোথায় কি আছে, কোন জায়গায় কোন মন্দির আছে। এটা মন্দির নিয়ে আসলে দখলের বিষয় না, এটা হলো একটা জাস্ট শো অফ। মেইন যে খেলা সেটা আসলে আহ, ভূমি নিয়েই আসলে বলা যায়, স্ট্র্যাটেজিক লোকেশন। এই যে ব্লু অ্যারো দেখতেছেন, এটা হলো থাইল্যান্ডের ওই ওই সাইড। হ্যাঁ, আর দাগের এই পাশে যে এই অ্যারোগুলো দেখতেছেন, এই কালা দাগের এই পাশে হলো কম্বোডিয়া। তাহলে দেখবেন থাইল্যান্ড আপার হ্যান্ডে আছে। এই যে এইগুলা কিন্তু গ্রাফিক্স দেখতেছেন উপরে আপার সাইড, মানে পাহাড়ি এলাকা। আর নিচে আপনার মোটামুটি সমতল কম্বোডিয়ার অংশ। এবং থাইল্যান্ডের সামরিক বাহিনী কম্বোডিয়ার তুলনায় অনেকটাই স্ট্রং বলা যায়, এবং আমরা ডিটেলসে বলবো কেন কতটা স্ট্রং। সেক্ষেত্রে থাইল্যান্ড কিন্তু তাদের আর্মিকে দ্রুত এই অঞ্চলে মোবিলাইজ করতে পারবে সমতল ভূমি হওয়ার কারণে। কম্বোডিয়া কিন্তু সেভাবে ওইভাবে পারবে না যতটা ইয়া পারবে। তবে কম্বোডিয়ার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কম্বোডিয়ার আর্মি অর্থাৎ গ্রাউন্ড ফোর্স বেশ শক্তিশালী, তারা ডিফেন্ড করার মতো। তো মূল বিষয় আমরা আলোচনায় চলে যাই, বেশি না পেঁচাইয়া। থাইল্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ থেকে থাইল্যান্ডের এই, আবার এই দাগের এই পাশে হলো মিয়ানমার, থাইল্যান্ড, পাশে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এইগুলা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া একসময় একটা দেশই ছিল। আর এটা মালয়েশিয়া, মালয়েশিয়া এই অংশ, আবার এই অংশ কিন্তু মালয়েশিয়া। এখানে একটু ব্রুনাই আছে। আর বাকিটা এটা যা দেখেন এগুলো ইন্দোনেশিয়া। এর পাশে পাপুয়া নিউগিনি, এখানে অস্ট্রেলিয়া। এইটা হলো ফিলিপাইন, এটা হলো চায়না, তাইওয়ান, এটা হলো চীনের অংশ, এটা হাইনান দ্বীপ আর কি। আর এটা হলো ভারত, শ্রীলঙ্কা আর বাংলাদেশে এই যে দেখতে পাইতেছি। এখন খেলাটা হইতেছে, থাইল্যান্ড তো অনেক বড়, মোটামুটি ভালো বড় দেশ, 5 লাখ সম্ভবত আয়তন এরকম কিছু একটা। আর থাইল্যান্ডের জিডিপি হয়েছে আপনার 550 থেকে 600 বিলিয়ন ডলারের মতো জিডিপি, বিগার ইকোনমি। কম্বোডিয়ার ইকোনমি সেখানে 35 থেকে 40 বিলিয়ন ডলার। তাহলে পার্থক্য প্রায় কত? 15 গুণ। মানে কম্বোডিয়ার তুলনায় থাইল্যান্ডের ইকোনমি 15 গুণ বড়। কম্বোডিয়ার আয়তনও অত বড় নয়। ঠিক আছে, কম্বোডিয়ার কিন্তু সাউথ চায়না সি অঞ্চল দিয়ে সমুদ্র আছে, লাওসের মতো ল্যান্ডলক কান্ট্রি নয়। কম্বোডিয়ার সাথে থাইল্যান্ডের এই চায়নার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, বিশেষ করে সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কম্বোডিয়াতে একটা নৌঘাটিও চীনের আছে। আর থাইল্যান্ডের নৌবাহিনী এতটা শক্তিশালী নয় যে কম্বোডিয়াতে নৌ হামলা করবে বা নৌবাহিনীতে নেভাল ব্লক দিবে, ওরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু থাইল্যান্ডের একটা স্ট্রং এয়ারফোর্স আছে। এয়ারফোর্সটা অনেক স্ট্রং, মানে দুইটা দেশের মধ্যে যে ডিটারেন্স, সেই ডিটারেন্সটা বড় করে তোলে হলো এয়ারফোর্স থাইল্যান্ডের। কেন? থাইল্যান্ডের এয়ারফোর্সে অন্য অন্য কিছু বাদ দিলাম, মেইন ফাইটার জেট F-16, যেগুলা F-16 আছে 46টা, 46টা F-16 আছে। তারপরে গ্রিপেন আছে বর্তমানে সম্ভবত 11টা গ্রিপেন আছে। তাহলে দেখতে পাইতেছেন, মানে 57টার মতো আধুনিক যুদ্ধ বিমান আছে থাইল্যান্ডের কাছে। মানে এই অঞ্চলে থাইল্যান্ডের এয়ারফোর্স বলা যায় শ্রেষ্ঠ। মায়ানমারের চেয়ে আগায় আছে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওসের থেকে আগে আছে, ইভেন ভিয়েতনামের থেকে আগে, মালয়েশিয়ার থেকে আগে আছে, এবং কি ইন্দোনেশিয়ার সাথে তুলনা করলে অনেক ক্ষেত্রে আগাই থাকে এখন।
থাইল্যান্ডের এয়ারফোর্স ওভারঅল চিন্তা করলে। থাইল্যান্ডের আবার অ্যাওয়াক্স এয়ারক্রাফটও আছে, বিমানকে মানে একদম নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের জন্য থাইল্যান্ডের এয়ারফোর্স প্রস্তুত। তো বিপরীতে কম্বোডিয়ার এয়ারফোর্স আসলে ওরকম কোনো যুদ্ধ বিমানই নেই, ওইগুলা মানে তুলনা করারই মানে পর্যায়ে আসে না, বলেন ধরে নিতে পারেন কম্বোডিয়ার কোনো এয়ারফোর্সই নেই। বিপরীতে থাইল্যান্ডের একটা স্ট্রং এয়ারফোর্স আছে, এখানেই মেইন ডিটারেন্সটা থাইল্যান্ডের পক্ষে। আবার থাইল্যান্ডের গ্রাউন্ড ফোর্সে মিলিটারি সংখ্যা 5 লাখের মতো সব মিলে। বিপরীতে কম্বোডিয়ার তুলনায় থাইল্যান্ড ডেফিনেটলি ট্যাঙ্কে বা আর্টিলারিতে আগে, কিন্তু কম্বোডিয়ার আর্মিও কিন্তু 3 লাখ প্লাস, ঠিক আছে, 3,20,000। তো কম্বোডিয়ার রাফলি 1 বিলিয়নের মতো হচ্ছে কম্বোডিয়ার ডিফেন্স বাজেট, কিন্তু কম্বোডিয়া ইদানিং কালে ডিফেন্স বাজেট আপনার কয়েকশো গুণ বাড়াইছে, তারপরে 1 বিলিয়ন হয়েছে। কিন্তু মেইনলি এইটটা পায়, ফিনান্সিয়াল এইটটা হলো চায়না থেকে, আরো 1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন ধরেন মনে করেন কম্বোডিয়া পায়। আর বিপরীতে থাইল্যান্ডের নিজেরই ডিফেন্স বাজেট $6 বিলিয়ন। তো পার্থক্যটা অনেক, কিন্তু কম্বোডিয়া ইদানিং পার্থক্যটা ঘুষাইতেছিল, মানে দুই দেশের মধ্যে পার্থক্য যতটা ছিল আগে এতটা নাই, কম্বোডিয়া আস্তে আস্তে ভালো করতেছিল। কম্বোডিয়ার গ্রাউন্ড ফোর্স যথেষ্ট স্ট্রং, মানে ডিফেন্ড করার মতো, কিন্তু এয়ারফোর্সের সাপোর্ট ছাড়া গ্রাউন্ড ফোর্স কতক্ষণ টিকবে। নৌবাহিনীর কথা বাদই দিলাম, নৌবাহিনীতে অতটা সমস্যা না, থাইল্যান্ডের নৌবাহিনী এতটা শক্তিশালী না যে নেভাল ব্লক দিবে, আবার চীনের একটা নৌঘাটি আছে, চীন নিউট্রাল থাকলেও কোনো সমস্যা নেই, কম্বোডিয়াকে নেভাল ব্লক হয়তো দেবে না বা দেওয়া সম্ভবও নয় অনেক ক্ষেত্রে। কিন্তু এয়ারফোর্সেই আপনার গ্রাউন্ড ফোর্সকে কাবু করে ফেলবে। এয়ারফোর্স কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে কয়েকটা হামলা চালাইছে, মানে এই পর্যন্ত আমার জানা মতে 2 দফা হামলা চালাইছে, 3 দফা হামলা মানে চলমান। আর্মি মোবিলাইজ করতেছে, মার্শাল্লাহ জারি করছে, মানে সম্ভবত হামলা চালাইবে এরকম পরিস্থিতি। কারণ মার্শাল্লাহ চালায় তখনই যখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় বা যুদ্ধ করবে এরকম একটা। আবার আর্মিও দেখলাম সীমান্তে মোবিলাইজ করতেছে, এরকম ভাবে ডিপ্লয় করতেছে যুদ্ধ অবস্থা। কম্বোডিয়াও পাল্টা পদক্ষেপ নিতেছে কিন্তু আর্মি দিয়ে, কিন্তু আর কম্বোডিয়ার এয়ার ডিফেন্সও নাই যে F-16 গুলোকে মোকাবেলা করবে, যেসব এয়ার ডিফেন্স আছে সেগুলো F-16 মোকাবেলার মতো নয়। আর মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স আছে 20-25 কিলোমিটার রেঞ্জের একটা, সেটা চীনের, এবং 1990 দশকের ওই সময়ের এয়ার ডিফেন্স খুবই বাজে, ওইগুলোতে F-16 ধারে কাছে যেতে পারবে না। আর কম্বোডিয়ার যেহেতু বিমান বাহিনী নাই, সেক্ষেত্রে এয়ার ডিফেন্স ভালোটা কিনলেও সেটা সার্ভাইভ করতে পারবে না। তো যুদ্ধ হলে কম্বোডিয়ার লস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু মেইন লাভবানটা হবে আমেরিকা। কেন, আমি আপনাকে ডিটেলসে বলি। কম্বোডিয়া এবং থাইল্যান্ড উভয়ের সাথে চীনের সম্পর্ক ভালো, বেশ ভালো বলতে পারেন। অর্থনৈতিকভাবে চীনের উপরে থাইল্যান্ড অনেক বেশি ডিপেন্ডেন্ট, আমেরিকার উপরে যতটা না তার থেকে চীনের উপরে বেশি ডিপেন্ডেন্ট, যেহেতু বড় বাণিজ্যিক অংশীদার আর অনেক বিষয় আছে। থাইল্যান্ডের প্রধান পর্যটন আসে লোকা ইয়া থেকে, চায়না থেকে। আর থাইল্যান্ড পর্যটনের উপরে হেভিলি ডিপেন্ডেন্ট, এবং ইকোনমির অন্যান্য বিষয়েও থাইল্যান্ডের উপরে মানে চায়নার সাথে ইয়া আছে। কিন্তু থাইল্যান্ডের জনগোষ্ঠীর একটা অংশ ইদানিং চীন বিরোধী একটা মনোভাব আছে আর কি, আমেরিকা পন্থী অনেকটা বলা যায়। আর আমেরিকার একটা অস্থায়ী ঘাঁটি ইয়া আছে, মানে থাইল্যান্ডে আছে মোটামুটি বলা যায়, এবং সেখানে প্রায় আপনার যুক্তরাষ্ট্রের দেখবেন ইন্দো প্যাসিফিক কমান্ড থেকে পোস্ট করা হয় আর্মি, নেভি, এয়ারফোর্স, মানে যৌথ মহড়া করতেছে, এবং প্রতি সপ্তাহে হয় এরকম, ঘনিষ্ঠ বলা যায় কিছু ক্ষেত্রে। এবং সেখানে আমেরিকা চাইতেছে এখানে এই যে পয়েন্টটা থাইল্যান্ডের এই অংশে একটা স্থায়ী নৌঘাটি করতে, এবং একটা নৌঘাটি অলরেডি থাইল্যান্ড তৈরি করতেছে, এবং গুঞ্জন উঠতেছে এটা নৌবাহিনীটা ঘাটিটা আমেরিকাকে দেবে ঘাটিটা কমপ্লিট করার পরে, বা যৌথভাবে অপারেট করবে একটা স্থায়ী ঘাটি, যেটা চায়নার জন্য খুবই সমস্যা। কেন সমস্যা, চায়নার 70% বাণিজ্যর মানে জ্বালানির একটা 70% আসে হলো গিয়ে মালাক্কা প্রণালী দিয়ে, হ্যাঁ এখান দিয়ে। এখন এটা বন্ধ হয়ে গেলে চায়নার কাছে অপশন আছে পাকিস্তান দিয়ে যেতে পারবে, কিন্তু সেটা অনেক কস্টলি। আর মিয়ানমারের এই সিতই পোর্ট আছে এখানে, সিতই, এই সিতই দিয়েও যেতে পারবে, কুমিং এর সাথে পাইপলাইন আছে, সেখান দিয়েও যেতে পারবে, কিন্তু সেটা অনেক কস্টলি, দীর্ঘমেয়াদীর জন্য সঠিক নয়, এবং চায়নার জন্য একটা মানে হেভি ড্যামেজ বলা যায়। থাইল্যান্ডের এই সিঙ্গাপুরের এই অঞ্চলে এমনিতেই যুক্তরাষ্ট্রের স্থায়ী নৌঘাটি আছে, বিমান ঘাটি আছে, ঠিক আছে, আর্মির অবস্থান আছে, সেক্ষেত্রে এই জায়গা কোলাপস করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। এক্ষেত্রে চায়না কি করবে, চায়না এই অঞ্চলটা যাওয়ার চেষ্টা করতে পারে ইন্দোনেশিয়ার অনুমতি নিয়ে, কিন্তু সেখানেও তো একই অবস্থা, এখানে বন্ধ করে দিতে পারে এখান থেকে ইজি, কারণ চায়নার এখান থেকে আসতে হবে, এখানে কিছু কিছু দ্বীপ আছে কিন্তু সেটা অনেক দূর না কম্পেয়ার করলে। তো এটা একটা চায়নার জন্য বড় ডিলেমা বলা যায়। এখন আবার ঘুরে এখানটা যাওয়া যেতে পারে। এখন এখানটা গেলে দেখেন এই যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হলো আমেরিকার চামচা, হ্যাঁ, মানে একেবারে মানে যা বলে তাই শোনে। অস্ট্রেলিয়ার বিশাল সাপোর্টের কারণে এই অংশ দিয়েও চায়নার জন্য মানে বাণিজ্য করা কঠিন। মানে এখানে তো
আর এখানেও ডিলেমা আছে, এখান দিয়েও কঠিন, কারণ অস্ট্রেলিয়া এখানে দিয়ে ঝামেলা করবে, আর এখান দিয়ে তো সম্ভবই নয়। এই কারণে চায়না বিকল্প হিসাবে একটা স্থায়ী রুট চায়, মানে এমন ভাবে রুট চায় যে রুট দিয়ে স্থায়ীভাবে এই সমস্যাটাকে সমাধান করা সম্ভব হয়। সেটা কি দেখেন, থাইল্যান্ডের সাথে যেহেতু ভালো সম্পর্ক, তাই থাইল্যান্ডকে প্রস্তাব দিয়েছিল এখান দিয়ে একটা ক্যানেল করবে, পানামা ক্যানেল যেমন আছে না, সেরকম একটা ক্যানেল করবে, সাউথ চায়না সিকে ভারত মহাসাগরের সাথে অ্যাড করবে। তাহলে কিন্তু চায়নার আর কোনো সমস্যা থাকে না, এখান দিয়ে বাণিজ্য করে যেতে পারে, মানে ইজিলি যেতে পারবে, আর এটার উপর তো মোটামুটি একটা কন্ট্রোল থাকেই। আর কম্বোডিয়াতে নৌঘাটি বিশাল করে করতেছে, এখান থেকে ইজিলি এই অংশগুলোকে নিরাপত্তায় রাখতে পারবে এবং চায়নার জন্য কেউ ঝামেলা করতে পারবে না। আর এইটা সিতোই পোর্ট, ঠিক আছে, অনেকে বলে, আমরা অনেক আলোচনা করি যে সিতোই পোর্টে চীনের সামরিক ঘাঁটি থাকবে, হালকা পাতলা একটা অবস্থান থাকতে পারে, কিন্তু এখানে তাইপিয়া এরকম কিছু একটা নাম আছে, নামটা আমার এই মুহূর্তে মনে নাই। এই অঞ্চল হবে চীনের ভারত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বা হেডকোয়ার্টার বলতে পারেন, নৌঘাঁটি, এবং ভবিষ্যতে হবে, সেটা কবে হবে বলা কঠিন। মিয়ানমারের অবস্থা স্টেবল হলে হয়তো হবে, মানে হবে, মানে হয়তো বলতে না, হবে। তাহলে চীন কিন্তু এখানে সরাসরি সীমান্ত আছে এবং হেভি সাপোর্ট দিতে পারবে এই অঞ্চলে, এবং এখান দিয়ে সে ভারত মহাসাগরে তার প্রভাব বিস্তার করবে। এবং দেখেন থাইল্যান্ড এই কোনো কারণে যদি এরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, মানে যুদ্ধকালীন সময় আমেরিকার সাথে এরকম বিশ্বযুদ্ধ জাতীয় বা ওরকম কিছু হয়, তাহলে থাইল্যান্ড বললো যে না, আমি চীনের কোনো জাহাজ এনে যাইতে দেবো না, আমার ক্যানেল দিয়া। চীন মানে করছে তো কি হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যু দেখায় আপাতত বন্ধ ঘোষণা করলো, তো এটা চীনের জন্য একটা ডিলেমা, কিন্তু এই ডিলেমাটা থাকবে না। দেখেন এটা মিয়ানমার, কিন্তু হ্যাঁ এটা মিয়ানমার, তো এই দিকে হালকা 7-8 কিলোমিটার দখল করলে, মানে আগ্রাসন চালায় পুরা থাইল্যান্ডের এই অংশটা কোলাপস হয়ে যায়, এই অংশ পর্যন্ত। আর সাদারি পেশে কিন্তু মালয়েশিয়া, তো ইজিলি সামরিক ফোর্স কাজে লাগিয়ে এই কাজটা করতে পারবে চায়না, মিলিটারিলিও পারবে। আবার মিলিটারি যদি না চায়, মানে থাইল্যান্ড যদি নিউট্রাল থাকে, তাতে কোনো সমস্যা নেই, আঘাত করার প্রয়োজন হয় না। এবং থাইল্যান্ডেও চীন সামরিক ঘাঁটি চায়, যে এই অঞ্চলে, যে অঞ্চলে আমেরিকা এখন মানে প্ল্যান আছে, অনেক থাইল্যান্ডের বিভিন্ন মহল না করতেছে যেখানে ঘাঁটি দিবে না, কিন্তু বাস্তবিক অর্থে এখানে আমেরিকা সম্ভবত ঘাঁটি নিয়ে নেবে, এরকম একটা পরিস্থিতি। বিশেষ করে থাইল্যান্ডের বর্তমান যে সরকার ছিল তারা চাইতো এটা। থাইল্যান্ড সামরিক বাহিনী যে মার্শাল ল জারি করছে, এখানে দুই পক্ষই সম্ভাবনা আছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী অনেকটা আবার চীনপন্থীর একটা ব্যাপার আছে, সব মিলে মানে ডিলেমা একটার মতো ব্যাপার। চায়না হয়তো এর পিছনে বড় গেম খেলার চেষ্টা করতেছে, কারণ এখানে ঘাঁটি হলে মারাত্মক সমস্যা হবে, যেই কারণে এই পরিস্থিতি সৃষ্টি করতেছে। তবে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে যুক্তরাষ্ট্র ডেফিনেটলি থাইল্যান্ডকে সাপোর্ট দেবে, কম্বোডিয়াকে নয়, বা একটা অংশকে সাপোর্ট দিবে। ধরেন থাইল্যান্ডের সাপোর্ট দেওয়ার সম্ভাবনা বেশি, থাইল্যান্ডের জন্যই ভালো হয়, কিন্তু কম্বোডিয়াকেও যদি পায়, তাহলে দেখেন এখানটা হলেও কিন্তু এখানে কম্বোডিয়াতে যদি ঘাঁটি করে ইউএসএ, তাহলে কিন্তু এই অঞ্চলও অনিরাপদ হয়ে পড়ে, কারণ এখান দিয়ে ঝামেলা করতে পারবে। আর ভিয়েতনামে ঘাঁটি পাবে না আমেরিকা, কারণ ভিয়েতনাম একটা কমিউনিস্ট কান্ট্রি। কারণ যতই ঝামেলা থাকুক নিজেদের মধ্যে, কিন্তু কমিউনিস্ট কান্ট্রি হওয়ার কারণে পলিটিক্যালি বিপরীতে যাওয়া সম্ভব না, আর ঐতিহাসিক একটা ব্যাপার স্যাপার আছে। আর ওদেরও ঝামেলা আছে, কারণ লাওস হলো চীনের একদম মুখাভিকি বলা যায়। তো সেক্ষেত্রে এখান দাও কাট অফ করে দেওয়ার চেষ্টা করা, ভিয়েতনামকে দুই ভাগ করে ফেলাইতে পারে, এরকম একটা ঝামেলার ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে ওরা নিউট্রাল থাকবে। তো এই বিষয়গুলাই আর কি মেইন গেম খেলতেছে এই থাইল্যান্ড এবং ইয়ের বিষয়। তবে আপনার কম্বোডিয়া এই যুদ্ধ হলে, বড় যুদ্ধ হলে কম্বোডিয়ার পরাজিত হবার সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট কিছু অংশ ভূমি হারাবে। আর কম্বোডিয়ার এই পরিস্থিতি থেকে বের হওয়ার সুযোগ আছে। কম্বোডিয়ার ইকোনমি ইদানিং অনেক গ্রো করতেছে চায়নার কারণে। তো সেক্ষেত্রে চায়নার ফিনান্সিয়াল এইড নিয়ে আপনার যদি যেহেতু 57টা বিমান আছে ইয়ার থাইল্যান্ডের, 2030 সাল নাগাদ এই বিমান হয়তো কমে যাবে অনেকটা, কারণ রিপ্লেস করতেছে ধীরে ধীরে গ্রিপেন দিয়ে। ধরেন রাফলি ওদের কাছে 48টার মতো বিমান থাকবে, তো 2030-এর মধ্যে একটা টার্ম নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। তো নিয়ম হইতেছে 3/1 বিমান হইলেও আপনি মোকাবেলা করতে পারবেন প্রতিপক্ষের সাথে মোটামুটি। তো 3-16 কত হয়, 48, তো 16টা মিনিমাম। তো আমার মতে 24টা মানে ওদের আইডিয়াল হওয়া উচিত কম্বোডিয়ার। এখন 1:1 সম্ভব না, থাইল্যান্ডের ইকোনমি অনেক বড়, 15 গুণ বড়, আর অনেক ব্যাপার স্যাপার আছে। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট অর্ধেক বিমানও যদি রাখতে পারে, এটা হওয়া উচিত পিক পয়েন্ট ওদের লক্ষ্যমাত্রা, এবং এটা মিনিমাম লেভেল। তো 16 থেকে 24টার মতো জেট এনসি যদি মানে রাখতে পারে কম্বোডিয়া,
তাহলে ভবিষ্যতে একটা ভালো পরিমাণ মিলিটারি ডিটারেন্স পাবে এবং থাইল্যান্ড চাইলেই ঝামেলা করতে পারবে না, ওরকম সমস্যার সম্মুখীন হবে না কম্বোডিয়া। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো বাংলাদেশকেও এইসব বিষয় মাথায় রাখতে হবে। দেখেন বড় বড় শক্তি তার পাশের দুর্বল শক্তিকে আক্রমণ করতেছে। আমাদের এই যে রংপুর আছে, ঠিক আছে, এখান থেকে কাট অফ করার কথাবার্তা বলে, যদিও মিলিটারি সেটা অনেক কঠিন, কিন্তু অসম্ভব তো না। ভারতের শক্তিকে তো আমরা অস্বীকার করতে পারবো না, যথেষ্ট সক্ষমতা ভারতের আছে। আমাদের এয়ারফোর্সের কিছুই নেই, আমাদের একটাই শক্তি আছে সত্যি বলতে, সেটা হলো 18 থেকে 20 কোটি জনসংখ্যা এবং ইয়ত, যারা মানে যুদ্ধ ফ্রন্ট লাইনে ভয় পাবে না আমার বিশ্বাস, এবং অনেক যুদ্ধ করতে পারবে। তো হ্যাভি ব্লাডশেড হবে, কিন্তু তার বিনিময়ে হয়তো আহ, পুরা রংপুর না হলে একটা রংপুরে বড় অংশ দখল করে ফেলতে পারে ভারত। তো এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমাদেরও যুদ্ধ বিমান দরকার। আমাদের ইকোনমি কিন্তু আপনার 470 থেকে 80 বিলিয়ন বর্তমানে। হুম। থাইল্যান্ডের প্রায় কাছাকাছি, থাইল্যান্ডের ইকোনমি 550-এর মতো, 50 থেকে 70 বিলিয়ন এরকম, আর 100 বিলিয়ন বেশি, ওটাও অত বেশিও না। তো আমরা সব মিলিয়ে যদি আপনার 60টার মতো জেটেন্সি রাখতে পারি, F-16 গ্রিপিন নিয়ে 57টা ইয়ে অপারেট করে থাইল্যান্ড, এবং থাইল্যান্ডের আরো বৈচিত্র্য আছে আসলে সামরিক বাহিনীতে। থাইল্যান্ডের বাজেট কিন্তু অনেক বেশি না, $6 বিলিয়ন। তো আমরা কিন্তু ইজিলি আমাদের ডিফেন্স বাজেটটা 5 বিলিয়ন তো করতে পারি অ্যাটলিস্ট, তাই না? 5 বিলিয়ন করলেও আপনি দেখেন আমার বর্তমান ডিফেন্স বাজেট $3.5 বিলিয়ন, তার মধ্যে $500 মিলিয়ন অস্ত্র কিনতে পারি, $3 বিলিয়ন বা $3,000 মিলিয়ন খরচা হয়ে যায় আমাদের সেনাবাহিনী অপারেট করতে, বেতন ভাতা, তারপরে মেনটেন্স, আর $500 মিলিয়ন অস্ত্র কিনতে পারি প্রতি বছর ধরেন অ্যাভারেজে, বা একটু মোরাললেস হতে পারে, মোর হবে না, লেসই হবে। তো 5 বিলিয়ন হইলে আমরা তাহলে আরো 1.5 বিলিয়ন বাইরে যায় দেখেন, তাহলে আমরা প্রতি বছর 2 বিলিয়নের অস্ত্র কিনতে পারি এবং আমরা পরিস্থিতিকে উন্নয়ন করতে পারি। এবং থাইল্যান্ডের সামরিক বাহিনী আমাদের থেকে সংখ্যা অনেক বেশি, 5 লাখের মতো, আমাদের সেনাবাহিনী কম, সেক্ষেত্রে আমরা আরো বেশি মডার্নাইজ করতে পারবো, আমরা থাইল্যান্ডের থেকেও বেশি অস্ত্র কিনতে পারবো। তো সবকিছু বিবেচনা করে আমার মনে হয় এখন মানে চারোদিকে যুদ্ধ, চারোদিকে সমস্যা, এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য সামরিক বাহিনী আধুনিকরণ ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয়। তো আলোচনা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।